তাহলে ডি ব্রগলির আমরা এখন পড়বো যাচ্ছি। তো ডি ব্রগলির হাইপোথিসিস যেটা বলছি, ডি ব্রগলির সমীকরণ পড়বো। তো তার আগে যেটা বললাম কি, আহ, আচ্ছা, আহ, তাহলে বোর মডেলের ত্রুটিগুলির পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীগণ অধিকতর উপযোগী একটি পারমাণবিক মডেল সন্ধানে সচেষ্ট হন। এ ধরনের উন্নততর মডেলের ক্রমবিকাশে নিম্নোক্ত দুটি বিষয়ের অবদান উল্লেখযোগ্য। এক হচ্ছে পদার্থ কণার দ্বৈত আচরণ, আর একটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। পদার্থ কণার দ্বৈত আচরণ, দ্বৈত কথার অর্থ হচ্ছে দুই, ডাবল ডাবল বিহেভিয়ার, মানে যে কণাগুলো আছে সেই কণাগুলোর বিহেভিয়ার বা আচরণগুলো দুই ধরনের হয়। এই দুই ধরনের যে আচরণ হয় কেন, তো তার মধ্যে নিশ্চয়ই দুই ধরনের সত্তা থাকে। তো ওই দুই ধরনের সত্তা, আহ, সেটা আমরা কনসেপ্ট পাই ওই ডি ব্রগলির মত থেকে। দেখো, ডি ব্রগলি ডি ব্রগলি ভুল লিখলাম, এটা ডি, এটা বড়, ডি ব্রগলি হাইপোথিসিস। এখানে দেখো, এই যে ডিটা ছোট, বি বড় হয়েছে, ঠিক আছে। এটা এটা হচ্ছে ফ্রেঞ্চ, মানে ফরাসিতে, মানে ফ্রান্সে এটা এইভাবে লেখা হয়। যাই হোক, ডি ব্রগলির মতানুসারে ইলেকট্রনের দ্বৈত সত্তা, বিজ্ঞানী নিলস বোর এবং পরবর্তীকালে বিজ্ঞানী সমারফেল্ড উভয় ইলেকট্রনকে একটি ঋণাত্মক চার্জযুক্ত কণা রূপে গণ্য করেন। কিন্তু ইলেকট্রনের এই কণা ধর্মের সাহায্যের কিছু বৈশিষ্ট্যের সঠিক ব্যাখ্যা দেওয়া যায় না। 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডি ব্রগলি তাত্ত্বিক বিশ্লেষণের সাহায্যে প্রমাণ করেন যে ফোটনের দ্বৈত সত্তার মতোই সঞ্চরণশীল ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্র কণিকার কণা ধর্ম এবং তার তরঙ্গ ধর্ম উভয় ধর্মই বর্তমান। কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় ধর্মই বর্তমান, মানে ইলেকট্রনের মধ্যে উভয় ধর্ম বর্তমান। তো দুই ধরনের ধর্ম আছে। তো প্রদত্ত সমীকরণের সাহায্যে গতিশীল ইলেকট্রনের এই দ্বৈত সত্তার সমাধান করা যায়। ডি ব্রগলি বললেন কি, যে ইলেকট্রনের ল্যামডা, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সমান কি হলো এইচ বাই এম ভি। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য কার থাকে? তরঙ্গের থাকে। তাহলে এটা হচ্ছে কি ওয়েভ লেন্থ, ওয়েভ ওয়েভ লেন্থ কার থাকে? তরঙ্গের থাকে। তো তাহলে এটা হচ্ছে তোমার তার ওয়েভ নেচারকে প্রুভ করছে, ওয়েভ নেচার মানে তরঙ্গ ধর্মকে প্রুভ করছে। আর কণার থাকে কি হয়, ভর থাকে, কণার থাকে ভর। এটা হচ্ছে এম, হচ্ছে মাস, মাস মানে হচ্ছে ভর। এটা কি করছে, তার পার্টিকেল নেচারকে প্রুভ করছে, পার্টিকেল পার্টিকেল নেচার বা কণা ধর্মকে এটা প্রুভ করছে। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, আর এই এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এর মান তোরা জানিস কত, আমরা অলরেডি আগেও বলেছি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আর ভিটা হচ্ছে ভেলোসিটি বা গতিবেগ। তো আমরা এটাকে এইভাবে বলতে পারি, ল্যামডা ইকাল টু এইচ বাই পি। এই পি হচ্ছে এক কথায় ভরবেগ বা মোমেন্টাম, MOMENTUM, বা ভরবেগ, মোমেন্টাম বা ভরবেগ। তো তাহলে যেহেতু এইচ একটা ধ্রুবক, তাহলে একে আমরা বলতে পারি ল্যামডা ভ্যারিজ অ্যাজ 1/p। ল্যামডা ভ্যারিজ অ্যাজ 1/p, অর্থাৎ কি, কোনো তীব্র বেগে ধাবমান বস্তু কণার ভরবেগ কণার দ্বারা সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়। বুঝতে পারলি? তাহলে ডি ব্রগলির যদি দ্বৈত সত্তা কি লিখতে আসে,
তাহলে এইটা লিখতে হবে যে সঞ্চরণ ডি ব্রগলির মতে সঞ্চরণশীল ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্র কণিকার কণা ধর্ম ব্যাকেটে পার্টিকেল নেচার এবং তরঙ্গ ধর্ম ব্যাকেটে ওয়েভ নেচার উভয় ধর্মই বর্তমান। হ্যাঁ, এবারে গতিশীল প্রদত্ত উভয় ধর্মই বর্তমান। তো এই সমীকরণের সাহায্যে দুটোর মধ্যে সমতা মানে সমন্বয় সাধন করা যায় ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এই সমীকরণটিকে ডি ব্রগলি সমীকরণ বলা হয়। এই যে সমীকরণটা যেটা আমরা লিখে, এই সমীকরণটাকে বলা হচ্ছে যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, দিস ইজ কল্ড ডি ব্রগলি সমীকরণ। ডি ডি ব্রগলি ইকুয়েশন, ডি ব্রগলি সমীকরণ, ডি ব্রগলি সমীকরণ বা ডি ব্রগলি ইকুয়েশন। আচ্ছা, যে ক্লাসটা এখন হচ্ছে, আমি এর একটা ভিডিও করছি, ঠিক আছে? এর সাথে সাথে একটা ভিডিও করছি, তোদের সাপোর্ট মানে ব্যাকআপ হিসেবে থাকবে এটা। আমি এই ক্লাসটাই তোদেরকে পাঠিয়ে দেবো, হয় হয় হোয়াটসঅ্যাপের গ্রুপে অথবা ইউটিউবে ভিডিও করে পাঠিয়ে, মানে এইটাকেই পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমরা, হ্যাঁ, নমস্তে অ্যাপটা এর মতো এত ভালো হয় না রে। তুই কি করে দেখেছিলি নমস্তে? আচ্ছা হোক, ঠিক আছে, দেখবো আমরা আমি নমস্তে অ্যাপ করেছিলাম, তাহলে একদিন করে দেখলে হবে। নমস্তে অ্যাপে দেখলাম খুব এর মতো ক্লিয়ার হচ্ছে না। যতই ভিডিও কলিং অ্যাপ আছে, গুগল মিট বা স্কাইপটা আমি করিনি, কিন্তু বাকিগুলো আমি কথা বলছি। আমি এই জুমের মতো এত ভালো অ্যাপ নেই কোনোটাই। আচ্ছা হোক, ঠিক আছে। তো এখন এখন কথা না বলে যেটুকু ক্লাস হচ্ছে দেখ, এর পরে আলোচনা করবো শেষের দিকে। তাহলে ডি ব্রগলির যেটা আমি বললাম, যদি এটা লিখতে আসে, ডি ব্রগলির যে নীতি, তাহলে এইটা লিখতে হবে। আর সমীকরণ হচ্ছে এটা, এই সমীকরণটাকে বলছি ডি ব্রগলি সমীকরণ। তো এখন পরীক্ষাতে এটা আসতে পারে, আবার আছে যে ডি ব্রগলির যে এই সমীকরণটা কিভাবে এসছে, ডি ব্রগলির সমীকরণ উৎপাদন। আমরা পড়বো কি ডি ব্রগলির সমীকরণটা কিভাবে এলো, অর্থাৎ ডি ব্রগলির সমীকরণ উৎপাদন দুটো তত্ত্ব থেকে এসেছে। মানে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ডি ব্রগলির সমীকরণ উৎপাদন, ডি ব্রগলির সমীকরণ উৎপাদন। ডি ব্রগলির সমীকরণ উৎপাদন দুটো তত্ত্বের উপর ভিত্তি করে সমীকরণটা উৎপাদন করা হয়েছে। দুটো তত্ত্ব আছে, একটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী, প্ল্যাঙ্ক অনুযায়ী ই ইকুয়াল টু এইচ নিউ, এটা হচ্ছে প্ল্যাঙ্ক, এটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক এর কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্বানুসারে এটা আমরা লিখতে পারি। আরো একটা আছে ই ইকুয়াল টু, মানে আইনস্টাইনের ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা হচ্ছে আইনস্টাইনের আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ। তাহলে দুটোই হচ্ছে এনার্জি, ই সমান হচ্ছে এনার্জি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর এখানে নিউ হচ্ছে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডাও লিখতে পারি। আর এটা এম হচ্ছে বেগ, এম হচ্ছে ভর, বস্তুর ভর, আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। তো তাহলে এই দুটো সমীকরণকে আমরা ট্যালি করলে আমরা বলতে পারি কি, এইচ নিউ ইকুয়াল টু এম সি স্কোয়ার আমরা বলতে পারি। এইচ নিউ সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এগুলো হচ্ছে এম সি স্কোয়ার, একটা সি কাটবে, তাহলে এইচ বাই ল্যামডা ইকুয়াল টু কি হলো, এম সি। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে, এইচ বাই এম সি। হোয়াট ইজ সি? এমটা হচ্ছে কি ভর,
আর সিটা হচ্ছে বেগ। এবার যদি সিটাকে ভি ধরে নেওয়া হয়, বেগটাকে যদি ভি ধরি, যদি বেগটা যদি ভি ধরে হয়, সি ইকাল টু ভি, মানে বেগটাকে আমি ভি ধরছি, তাহলে ল্যামডা ইকাল টু এইচ বাই এম ভি, এই সমীকরণ চলে আসছে। ল্যামডা ইকাল টু এইচ সি বা ল্যামডা ইকাল টু এইচ, ল্যামডা ইকাল টু এইচ বাই এম, এই সমীকরণটা আমাদের চলে আসছে। শীতল কি ক্লাস জয়েন করেছে নাকি রে? করেনি? শুভদীপ আছে। শুভদীপ, ওই অঙ্কিতার কি বললো? অঙ্কিতার কি হলো? ঘরে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা বোর তত্ত্ব পড়ার সময় একটা আমরা ওই যে বোর তত্ত্বের সেকেন্ড পস্টুলেট আমরা পড়েছিলাম, এমভিআর সমান এনএইচ বাই 2 পাই, পড়েছিলাম না? মানে ওই যে ইলেকট্রন গুলো যখন কোনো একটা স্টেশনারি অরবিটে ঘুরছে, তো স্টেশনারি অরবিট বা ওই স্টেশনারি অরবিট বা স্টেবল অরবিট, ওই অরবিটে ঘোরার সময় ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরলগুণিতক হয়। এখান থেকে আমরা এই যে ছোট এনটা আছে, এই এনটাকে আমরা পরবর্তীকালে বলেছিলাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই আবর্তনরত ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথের পরিধি ইলেকট্রন দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। এইটা আমরা পাবো কিভাবে? এটা মানে আমরা অ্যাকচুয়ালি ডি ব্রগলি থেকে বোর তত্ত্বে যাব। ডি ব্রগলি থেকে ডি ব্রগলির যে সমীকরণ, এই যে সমীকরণটা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এখান থেকে আমরা বোর তত্ত্বের যে এই যে তত্ত্বটা এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই, এখানে আমরা যাব কিভাবে? এটাও পরীক্ষাতে খুব আছে, যে ডি ব্রগলির সমীকরণ থেকে বোর প্রস্তাবিত কৌণিক ভরবেগের সমীকরণটাকে উৎপাদন করে। ডি ব্রগলির প্রস্তাবিত এই সমীকরণ থেকে বোর তত্ত্বের কৌণিক ভরবেগের সমীকরণকে উৎপাদন করে। আচ্ছা, তাহলে আমরা বোর তত্ত্বে কি করেছি, যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে, একটু লিখে দিই, আমরা এখন সেটাই করব। ডি ব্রগলি সমীকরণ থেকে বোর তত্ত্বের সমীকরণ, ডি ব্রগলি সমীকরণ থেকে ডি ব্রগলি সমীকরণ থেকে ডি ব্রগলি সমীকরণ থেকে বোর প্রস্তাবিত কৌণিক ভরবেগের সমীকরণ উৎপাদন, কৌণিক ভরবেগের সমীকরণ উৎপাদন। আচ্ছা, তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করতে হলে ইলেকট্রনের কক্ষপথের পরিধি ইলেকট্রন দ্বারা সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। আচ্ছা, তাহলে জিনিসটা কি একটুখানি বোঝাই। তাহলে বোর বলছে কি, যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। একটু ভালো করে বুঝবি। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তো এই বৃত্তাকার কক্ষপথে আবার ডি ব্রগলি বলছে যে ইলেকট্রনগুলোর দু ধরনের ধর্ম আছে, একটা হচ্ছে তার কণা ধর্ম আর একটা হচ্ছে তার তরঙ্গ ধর্ম। তাহলে কণা ধর্ম অনুযায়ী, কণা ধর্ম যেটা, সেটা কিন্তু বোর বলে গেছে যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এবার যদি একটা ইলেকট্রনকে আমরা যদি তরঙ্গ রূপে কল্পনা করি, একটা ইলেকট্রনকে যদি আমরা তরঙ্গ রূপে কল্পনা করি, তাহলে তরঙ্গের মুভমেন্ট, দুই ধরনের মুভমেন্ট হয় তরঙ্গের। কি কি দুই ধরনের মুভমেন্ট হয়? দেখো, এই বৃত্তাকার কক্ষপথে তরঙ্গ যাবে কিভাবে? এই
এই তরঙ্গ। আরো এক ধরনের তরঙ্গ হচ্ছে, আচ্ছা দেখো, এই দুই ধরনের মুভমেন্ট হতে পারে তরঙ্গের মতো। এইটা একটা তরঙ্গের আকারে মুভমেন্ট হয়েছে, আর এটাও হয়েছে। কিন্তু এখানে দেখো, সমস্ত তরঙ্গগুলো তাদের যে পাইলট ট্র্যাককে ফলো করেনি, যে যার মতো করে গেছে। প্রত্যেকটা তরঙ্গ আলাদা আলাদা ভাবে গেছে। এই ধরনের এই যে তরঙ্গের যখন যখন এই ধরনের যাত্রাপথ হয়, তার ফলে যে অরবিট তৈরি হয় তাকে আমরা বলছি ব্রিদিং অরবিট। BREATHING, ব্রিদিং অরবিট। আর ইলেকট্রন গুলো যখন, মানে এই একটা তরঙ্গ যখন তার পাইলট ট্র্যাক গুলোকে ফলো করে, প্রত্যেকটা তরঙ্গ তার আগের পাইলট ট্র্যাক গুলোকে যখন ফলো করে, তার ফলে কি হয়, এই ধরনের একটা পাথ তৈরি হয়। এটাকে আমরা বলছি স্টেশনারি অরবিট। STATIONARY, স্টেশনারি অরবিট। ইলেকট্রন গুলো আমরা জানি স্টেশনারি অরবিটে যায়, এই পথে যায় না, কারণ এটা হচ্ছে আনস্টেবল। আর এটা হচ্ছে স্টেবল। এটা হচ্ছে স্টেবল, আর এটা হচ্ছে আনস্টেবল, অস্থায়ী, এটা স্থায়ী। অস্থায়ী নয়, স্টেবল হচ্ছে সুস্থিত, এটা সুস্থিত নয়, অসুস্থিত, দুস্থিত। তো যাই হোক, এখন যদি এই ইলেকট্রন গুলো যদি আহ, এই পথে তাহলে যাওয়া, এই পথে যায় না, ব্রিদিং অরবিট ফলো করে না, এই স্টেশনারি অরবিটকে ফলো করে। তো একটা তরঙ্গের তো তরঙ্গ দৈর্ঘ্য আছে, একটা তরঙ্গের কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য। একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কোনটা হবে? এই যে এইখান থেকে শুরু হলো, এইখানে একটা, এইটা একটা তরঙ্গ, এই হবে আবার এইটা একটা তরঙ্গ, এইটা একটা তরঙ্গ, এইটা একটা তরঙ্গ। তো তাহলে যদি এন খানা যদি তরঙ্গ থাকে, যদি এন খানা তরঙ্গ থাকে, ভালো করে বুঝবি, যদি এন সংখ্যক তরঙ্গ থাকে, এন সংখ্যক এন সংখ্যক তরঙ্গ আছে, এন সংখ্যক তরঙ্গ, প্রত্যেকটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, হ্যাভিং ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা। তাহলে এন সংখ্যক তরঙ্গের মোট তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে মোট তরঙ্গ দৈর্ঘ্য হবে এন ল্যামডা। এবারে আমাকে বলো, এই যে এন ল্যামডা, এটা সমান কি বৃত্তের পরিধি? এটা আমরা বলতে পারি 2πr। বলতে পারি কি পারি না বলো? এন ল্যামডা সমান 2πr। এই 2πrটা হচ্ছে কি, এই বৃত্তাকার কক্ষপথের পরিধি। বৃত্তাকার কক্ষপথের পরিধি। বল, বুঝতে পারলি কি পারলি না? এইটা এইটা কেন হলো বুঝতে পেরেছিস? ইয়েস অর নো? হ্যাঁ না না? না। এই দেখো, এই যে তরঙ্গগুলো, আমি আমি ধরলাম যে এন সংখ্যক তরঙ্গ আছে, এন সংখ্যক তরঙ্গ থাকতে পারে এখানে। তাহলে এন সংখ্যক তরঙ্গ সবগুলো মিলিয়ে তো তার তার মানে বৃত্তাকার কক্ষপথটাকে তো আবর্তন করছে, মানে তার পরিধি বরাবর যাচ্ছে। এই যে তরঙ্গগুলো গেছে তার পরিধি বরাবর, তাই না? এখানে আমি তিনটা কি চারটা তরঙ্গ দেখিয়েছি। তাহলে এন সংখ্যক তরঙ্গ, তাহলে মোট তাদের যে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সেটাই হবে বৃত্তাকার কক্ষপথের পরিধি। আচ্ছা, তো তাহলে বৃত্তাকার কক্ষপথের পরিধি 2πr হলো। এখানে পাই আর, আর পাইটা কি আর আরটা কি নিশ্চয়ই বলতে হবে না, এটা হচ্ছে আর, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, ব্যাসার্ধ। তো তাহলে আমরা বলতে পারি কি, পাই সমান 2πr, বল, 2πr বাই, হ্যাঁ বল। সে বেরিয়ে যাওয়ার, সেটাই তো তরঙ্গের আকারে যায়।
হুম, এই যে দেখো এখানে আমি যেরকম দেখিয়েছি, বইতে বইতে দেখানো আছে, বুঝতে পারছিস? তো এইটা তো পুরোটা একটা বৃত্তকে সে কভার করছে। মানে সে সে তো এই বৃত্তাকার কক্ষপথের পরিধি বরাবর যাচ্ছে। তার যেমন কিছুটা অংশ এখানে বেরিয়ে গেছে, আবার কিছুটা অংশ ঢুকে গেছে, আবার বেরিয়ে গেছে, আবার ঢুকে গেছে, আবার বেরিয়েছে, আবার ঢুকে গেছে, আবার বেরিয়েছে, আবার ঢুকে গেছে। তো এইগুলো সব নিয়ে সে তো যাত্রা করছে একটা বৃত্তের পরিধি বরাবর, তাই না? তাহলে বৃত্তের পরিধি বরাবর যদি যায়, তাহলে টোটাল যে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, এই টোটাল তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে তার পরিধি, বৃত্তের পরিধির সমান হবে। তাহলে বুঝতে পেরেছিস এবার? এন ল্যামডা ইকাল টু টু পাই আর। তাহলে ল্যামডা ইকাল টু টু পাই আর বাই এন। ল্যামডা ইকাল টু টু পাই আর বাই এন। তো তাহলে ল্যামডা ইকাল টু কি হলো? টু পাই আর বাই এন। এবার আমরা ডি ব্রগলি থেকে পাচ্ছি কি? ডি ব্রগলির সমীকরণ থেকে আমরা জানি ল্যামডা ইকাল টু এইচ বাই এম ভি। এটা 2 নম্বর সমীকরণ। আর আগেরটা কি পেয়েছিলাম? ল্যামডা ইকাল টু টু পাই আর বাই এম। এটা 1 নম্বর। তাহলে দুটোকে ট্যালি করে দাও, দুটো থেকে ল্যামডা কে ট্যালি করে দাও। টু পাই আর বাই এম সমান টু পাই আর বাই এন, সরি, টু পাই আর বাই এন, এন, টু পাই আর বাই এন সমান এইচ বাই এম ভি। এখান থেকে দেখো আমরা চলে আসছি এম ভি আর সমান এন এইচ বাই টু পাই। এটা কি? এটা হচ্ছে বোর তত্ত্বের যে সমীকরণটা আছে, কৌণিক ভরবেগের সমীকরণ এটা। তাহলে এখান থেকে আমরা বোর তত্ত্বের কৌণিক আহ, ভরবেগের যে সমীকরণ, সেখানে আমরা চলে এলাম। কোথেকে এলাম? ডি ব্রগলি থেকে। এটা মোটামুটি বুঝলি কেন? এইটা তো ইলেকট্রন, ইলেকট্রন যে যাচ্ছে তরঙ্গের আকারে যখন যাচ্ছে, তোর কোয়ারিটা কি? এই যে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই যে পোর্শনটা সে বেরিয়ে গেল, এটা হচ্ছে এক্সট্রা যাচ্ছে, তাই তো? তোর পোর্শন, তোর তোর কোয়ারি তো এটা যে এইটুকু তো সে এক্সট্রা যাচ্ছে, কিন্তু আমার পরিধি তো এইটা। হ্যাঁ, কিন্তু সে তো না, যেমন সে এক্সট্রা যাচ্ছে, তখন এখানে তো আবার কম যাচ্ছে, আবার যাচ্ছে এক্সট্রা, আবার কম। হ্যাঁ, কি কি কি? হ্যাঁ, বেশি তো হচ্ছে, তরঙ্গের পথ তো বেশি, কিন্তু সেটাই তো, সেটা সে যে যাচ্ছে সেটা তো একটা বৃত্তের পরিধি বরাবরই যাচ্ছে, আমি সেটাই বলছি। এবং সে যে যাচ্ছে এইখান, এইখান থেকে যে এইটা, এইখান এইখান থেকে যে এইটা, এইটুকু তো হচ্ছে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য। মানে এইখান থেকে যে গেছে, এই পর্যন্ত এসছে, এইটা একটা ল্যামডা। আবার এইখান থেকে গিয়ে এইটা একটা ল্যামডা, আবার এখান থেকে এইটা একটা ল্যামডা। তাহলে এই ল্যামডা যুক্ত এই ল্যামডা, এই যুক্ত এই ল্যামডাকে করলে কি পুরো বৃত্তের পরিধিটাকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এই হচ্ছে আমাদের এই বোর্ড, ডি ব্রগলির যে ওয়েভলেন্থ আছে, ডি ব্রগলি ওয়েভলেন্থ, ডি ব্রগলির যে ইলেকট্রনের দ্বৈত সত্তা সম্পর্কিত যে যা যা পড়ার কথা আমরা পড়ে ফেললাম। এরপরে আমাদেরকে এখান থেকে যে নিউমেরিক্যাল প্রবলেম গুলো রয়েছে, সেই নিউমেরিক্যাল প্রবলেম গুলো পড়তে হবে। নিউমেরিক্যাল প্রবলেম গুলো পড়তে হবে। তার আগে একটা জিনিস একটু পরীক্ষাতে আসে, সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে কি, গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, তাছাড়া এক মিনিট ধরতো। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। গতিশক্তি, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ অ্যান্ড কাইনেটিক এনার্জি, কাইনেটিক, ওয়েভ লেন্থ অ্যান্ড কাইনেটিক এনার্জি।